দর্শক এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে ষোলো কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই প্রাতা ওবায়দুল কাদের উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি। আমরা সবাই জানি যে মিডিয়া বলছে বিদেশে চলে গেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জনাব বেনজির দেশে আছে কি বিদেশে আছে বা সরকার কোনো কর্তৃপক্ষ এই পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, সরকারের ব্যর্থতা দিচ্ছে? অবশেষে বেনজির ইস্যুতে কঠিনভাবে ফেঁসে গেল ক্রিকেটার সাকিব আল হাসান। প্রিয় দর্শক, বেনজির আহমেদের অবৈধ সম্পদ ধরা পড়েছে, এটা আমরা সকলেই জানি। শুধু দেশ নয়, বিদেশেরও সবাই জানে। কিন্তু এই বেনজির আহমেদের সাথে ক্রিকেটার সাকিব আল হাসানের কী এমন গোপন সম্পর্ক রয়েছে, কীভাবে ধরা খেলো? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ওবায়দুল কাদের সাহেব একটি কথা বলেছিল, বেনজির আহমেদ এবং মেজর আজিজের সাথে আমাদের কোনো রকমের, জেনারেল আজিজের সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক নাই, বা আওয়ামী লীগের নয়, তারা আওয়ামী লীগের দলের নয় বা আমাদের দলের নয়। এই কথাটি বলার কারণে ওবায়দুল কাদের সাহেবকে ধুয়ে দিলেন বিএনপির একজন নেতাকর্মী। এবং সর্বশেষ আরও একটি ভিডিও, সেটি হলো আসলে বেনজির আহমেদ জেনারেল আজিজ কোথায় আছে? বাংলাদেশে আছে নাকি ঘাপটি মেরে দেশের অন্য কোনো জায়গায় লুকিয়ে আছে? কেন কেউ বলতে পারতেছে না? এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও কেন জানেন না? প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আপনারা দেখুন, শুনুন। মূলত এই সামান্য তিনটি ভিডিও আপনাদের সম্মুখীনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তার আগে সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নতুন হলে অবশ্যই। আর যারা এখনও লাইক দিন, একটি লাইক দিয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি। দর্শক এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে ষোলো কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের, এই ছেলেটার টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে। লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যেই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনা তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়া, তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরা তো মাশাআল্লাহ মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারে দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুই মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠানের গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গেছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত ছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি। সাকিব আল হাসান এখন এমপি। এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে 100 কোটি টাকা দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুজানা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়।
পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি আশেপাশে আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময়ের স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও HR সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক, মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এগ লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা MI গ্রুপের সিস্টার কনসার্ন, মানে MI গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ বৈনানী সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশান 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি বিও অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কের নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় BSECর তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারির দেওয়া প্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটউইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নাম উঠে আসে। জানা গেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কসির উদ্দিনের ছেলে। যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 2016 সালের 9 মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসেবে এই মিঠুর নাম আসে। এক যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি। স্বাস্থ্য খাত নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ঔষধ প্রশাসন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, নার্সিং অধিদপ্তর এবং প্রায় সবকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিকাদারি করেন। এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন। মিঠুর বিরুদ্ধে 2016 সালে 10 মে একটা নন সাবমিশন মামলা করে দুদক। রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি জারে বলা হয় যে 50 কোটি টাকার বেশি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর 13 সালে এই মিঠুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেননি। এবং আরো জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিঠুর সঙ্গে হেলিকপ্টারে যান বেনজির। স্থানীয় জানান যে 2016 সালের 15 জুলাই ভুয়া দলিলে দখল করা জমিতে নর্থ পোল্ট্রির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চাঁদখানা ইউনিয়নের চরক বন্ধ গ্রামের মানুষ বাধা দেয়। 3 ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে। পরে গ্রামবাসী সংঘর্ষে 3 জন পুলিশ কনস্টেবল সহ 25 জন আহত হয়। আহতদের মধ্যে হাফিজার রহমান, আব্দুল রহমান, কানুবালা, ওজিফা বেগম, আসিয়া বেগম, ফাতেমা, নূর বানু সহ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আবদার হোসেনকে তখন রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত গ্রামবাসী হাফিজার রহমান তখন জানিয়েছিলেন যে তার মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দলিল দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয়। তখন পুলিশ এসে হামলা চালায়। স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজিরের প্রশ্রয়। সাবেক আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন। 27 থেকে 28 একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজির এবং মিঠুর ইশারায়। তাতে 15 থেকে 20 দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয়। পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়। 40 থেকে 50 বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তার দখলে আছে। এই বিষয়ে আদালতে মামলা চলতেছে। বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার, ফিড মিল, পুকুর করে মাছ চাষ করা হয়। এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরো কয়েক দফা মারামারি হয়। নীলফামারীর চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাদু বলেন যে তার 4 ফসলি জমি দখল করা হয়েছে, অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কারখানাতে কোনো কর্মসংস্থান হয়নি। কিছু অর্পিত জমি ছিল 20 বিঘার মতো, স্থানীয় কৃষকরা আবাদ করতেছিল, এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায়। এখন সেটা দখল করে নিল। আর ফার্মিং মানে কোনো আইন কানুন মানা হয়নি। এই যে মুরগির পায়খানার গন্ধে এলাকায় টিকে থাকা বড় মুশকিল। তো এই হচ্ছে কি ঘটনা দর্শক। এই সাকিব আল হাসান, মানে অবাক লাগে সাকিব আল হাসানের নাম কোথায় নাই। এমনকি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লগে যোগ দাও, যোগ দিয়ে তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি, সে রাজি হয়ে গেল। যখন দেখলো যে মেজর হাফিজ রাজি হয়নি, আবার আওয়ামী লীগে ফিরে গেল। এখন আবার এমপি হলো। মানে একটা ছেলে কত নিচে নামতে পারে। আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই প্রাতা ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, এটা ভণ্ড, আচ্ছা এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জা শরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাতে পারে না তখনই বলে তারেকরে আনতেছি। এবার তারেক কি করছো? তারেক কি করছে? নিজে যে দেশ চালাতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, কারা করছে? এটাও কইব তারেক, এইটাও বিএনপি। কদিন আগে ঝড় আসছিল, বললো এইটাও বিএনপি আনাইছে ঝড়। নিজেরা দেশ চালাতে পারে না। পাশাপাশি এমন একটা অবস্থা হয়েছে যে আজকে দেশটাকে তারা একদম
বানায় দিছে, জাহান্নাম বানায় দিছে। তো এই জাহান্নামের থেকে বাঁচতে হলে এই যে আপনারা যারা আছেন, আপনারা আমি জানি আমার চেয়ে ভালো বক্তা আপনারা সবাই, আপনারা ওয়াজ করেন, বিভিন্ন মসজিদে যান, বিভিন্ন কিছুতে যান, আপনার ধর্মীয় বয়ান করেন, এবং যে কারণে ওয়াজের উপরেও আজকে সরকারের বিধিনিষেধ আছে। কিন্তু তারপরে বলবো আপনারা প্রত্যেকটা এলাকায় আজকে ওয়াজের নামে জনগণকে সত্যিকার দেশের অবস্থাটা তুলে ধরতে হবে, সাহস করে বলতে হবে, ইমানি দায়িত্বটা পালন করতে হবে। এটা শুধু একা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব না, এটা শুধু একা তারেক রহমানের দায়িত্ব না, বেগম খালেদা জিয়ার দায়িত্ব না, এটা আপনার আমার সবার। আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে, আজকে এই দেশটাকে আজকে প্রতিবেশী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য পরিণত মতো অবস্থা আজকে নিয়ে চলে গেছে। কোথায় স্বাধীনতা আছে আমাদের, কোথায় স্বাধীনতা আছে? তাই আজকে বলবো, কেউ কিন্তু আল্লাহর তরফ থেকে মাইক ঠিকই আছে, কাজে আমার এখানে নির্বাচন আমি কিভাবে করবো সেটা আমি ঠিক করবো, এটাকে ভালো ঠিক করে দিবে, তারা ঠিক করে দেয় কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না। ভণ্ড এগুলো তো আগে তো এই সুযোগও পায় নাই, এখন সুযোগ হয়েছে। এই যে আমরা যারা আজকে জাতীয়তাবাদের কথা বলি, আমরা যদি ঐক্য এক থাকতে পারি, এক শক্তিতে আমরা যদি মাঠে নামতে পারি, তাহলে তারা ভাইসে যাবে। আজকে আমরা ইসলামের কথা বলি, আজকে মধ্যপ্রাচ্য দেখেন, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইসলামিক দেশ যদি আজকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, ইসরায়েল টিকতে পারে সেখানে, ঠিক তেমনি আমাদের অবস্থা তাই। আজকে বুঝতে হবে, কাজে সেটার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করে তোলা ছাড়া আবার নিজের স্বার্থে। উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি, আমরা সবাই জানি যে মিডিয়া বলছে বিদেশে চলে গেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জনাব বেনজির দেশে আছে কি বিদেশে আছে বা সরকার কোনো কর্তৃপক্ষ পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, সরকারের ব্যর্থতা দিচ্ছে? সরকারের প্রোটেকশন দেওয়ার দায় কি? এই সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তাই না? এই সরকার তো উদ্ধাবিত করেনি। আমার কথা হলো, এই সরকার আওয়ামী লীগ সরকারের সময়ই তো অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং ইনভেস্টিগেশনও চলছে, তাইলে সেখানে সরকার বেনজিরকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আমার তা মনে হয়। কারণ তিনি কোথায় আছে এটাই তো বলতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আমরা এটা জাস্ট সেটাও বলে ফেলতে পারতেছে, কিন্তু আমার কথা হলো যে বলা হয়েছে এখন যে শুনতেছি যে উনি দেশেই আছেন। চ্যালেঞ্জ যেহেতু মতিউর রহমান সাহেব মানব জমিনের করেছেন, জেনারেল আজিজও চ্যালেঞ্জ করেছেন এবং উনি বাংলাদেশেই বসে আছেন ঢাকা শহরে, তো সমস্যা কোথায়? উনি তো দেশ ছেড়ে যান। ইন্ডিয়ান কোয়ালিশন গভর্নমেন্ট আর একক সংখ্যাগরিষ্ঠতার গভর্নমেন্ট নিয়ে কথা হচ্ছে। আমার পার্সোনাল একটা সাইকোলজি থাকতেই পারে বা আমার একটা অপিনিয়ন থাকবেই। আমি মনে করি যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতায় আসলে প্রত্যেক রাজনৈতিক দলের প্রোগ্রাম থাকে, রাজনৈতিক কর্মসূচি থাকে, উন্নয়ন কর্মসূচি থাকে, সেগুলো বাস্তবায়ন করতে সুবিধা হয়। গভর্নমেন্ট যদি ভঙ্গুর হয় যে কোনো দেশের জন্যই, যদি সেটা আপনার সবসময় মানে যদি কোয়ালিশন গভর্নমেন্ট সবসময় দুর্বল থাকে, তাই তার রাষ্ট্রের জন্য কিংবা দুই নম্বর হলো পররাষ্ট্র নীতিতেও সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় কোয়ালিশন। আমি এই ক্ষেত্রে বলছি, সেখানে কার কোন দলের কি সেন্টিমেন্ট এটা কিন্তু বলি না। আই ওয়াজ ডেলিভারিং মাই স্পিচ ইন এ ভেরি ইম্পার্শিয়াল ওয়ে। সেটা মামুন ভাই যেভাবে নিয়েছেন এটা ওনার মতামত ব্যক্ত করেছেন, আমি আমার মতামত ব্যক্ত করেছি। আমি এখানে কোনো রাজনৈতিক দলের স্পিরিট নিয়ে কথা বলি, আমি বলেছি একটা ওভারঅল কথা, আমি আমার অপিনিয়ন দিতে পারি, এটাই হলো স্বাভাবিক। আর এইখানে বাংলাদেশে আমরা তো দেখলাম যে বেনজির আহমেদের বিশাল সম্পত্তি এবং সেটা ফিজিক্যালি প্রুভড হয়েছে। ফিজিক্যালি প্রুভড হয়েছে যে তার অনেক সম্পদ আছে। তো আগামীকাল তার দুদকে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনলাম যে তিনি 15 days এর সময় নিয়েছেন। তো এখান থেকে একটি কথা এসছে যে উনি যদি তাকে সময় চেয়েছেন, সেই সময় যদি বরাদ্দ হয় এবং 15 দিন পরেও যদি তিনি ব্যর্থ হন দুদকে হাজির হতে, অথবা তিনি একেবারেই হাজির হলেন। আপনি মিউট হয়ে গেছেন ইম্পর্টেন্ট। যদি 15 দিন পর সময় নেওয়ার 15 দিন পরেও যদি তিনি হাজির না হন, তাহলে কি হতে যাচ্ছে? একেবারে যদি তিনি হাজির না হন, তাহলে দুদক তো বলেই দিয়েছে যে এরপরে তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না, এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না, এটা বেনজির আহমেদ তো জেনে গেছেন। আর ওনাকে নিয়ে যে গবেষণা বা জল্পনা কল্পনা ছিল যে উনি বিদেশে গেছেন, এখন শুনছি যে উনি দেশেই আছেন। তাহলে দেশে থাকলে উনি 15 দিন সময় নিয়েছেন, তো 15 দিন পরে যে ডেট পরে সে অনুযায়ী তিনি দুদকে হাজিরা দিবেন। আর যদি হাজিরা না দেন, তাহলে তো বলাই হয়েছে যে আত্মপক্ষ সমর্থনের তাকে আর সুযোগ দেওয়া হবে না। তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পেলে ওনাকে অবশ্যই আত্মপক্ষ সমর্থন, যদি উনি হাজির না হন তাহলে তো হয়েই গেল, ওনাকে আইনি প্রক্রিয়ার মধ্যেই রাখা হবে, ওনাকে আইনকে ওনার ফেস করতে হবে। আর জেনারেল আজিজ সম্পর্কে যেটা বলা হয়েছে মানব জমিনের রিপোর্টটা আমি দেখেছি, এটা যাবেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি, আমরা সবাই জানি যে মিডিয়া বলছে বিদেশে চলে গেছে, কিন্তু
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জনাব বেনজির দেশে আছে কি বিদেশে আছে বা সরকার কোনো কর্তৃপক্ষ এই পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা দিচ্ছে? সরকারের প্রোটেকশন দেওয়ার দায় কি? এই সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তাই না? এই সরকার তো উদ্ধাবিত করেনি। আমার কথা হলো এই সরকার আওয়ামী লীগ সরকারের সময়ই তো অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং ইনভেস্টিগেশনও চলছে। তাইলে সেখানে সরকার বেনজিরকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আমার তা মনে হয়। কারণ তিনি কোথায় আছে এটাই তো বলতে পারতো স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে একটা আমরা এটা জাস্ট সেটাও জানে, একটা ঘটনা ঘটেছে, কে অপরাধী সেটাও বলে ফেলতে পারতেছে, কিন্তু আমার কথা হলো যে বলা হয়েছে এখন যে শুনতেছি যে উনি দেশেই আছেন, উনি দেশেই থাকেন আর বিদেশেই থাকেন। যদি দুদক যে সময় উনি চেয়েছেন, যে 15 দিন সময় চেয়েছে, সেটা যদি গ্র্যান্ট করে দুদক, তাহলে ভালো কথা। আর গ্র্যান্ট না করলে তো উনি আগামীকাল হাজির না হলে তো উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন এবং আইনি প্রক্রিয়া চলবে। এটা আপনি বলতে চাচ্ছেন যে সরকার কোনোভাবে প্রোটেকশন দিচ্ছে না এদেরকে? সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে। আমলে তো উঠতেই পারে, কিন্তু সরকার তাকে প্রোটেকশন দিলে তো সরকার তো এগুলো চাপিয়ে ফেলতে পারতো। কিন্তু সরকারের আমলে তো তিনি এত সাম্রাজ্য মানে এত সম্পদের মালিক হলেন, সেটাই কিভাবে? সেটা সরকার যে এখন অনেকেই তো হয়, মানে বেনজির আহমেদের এটা এসছে, হয়তো আরো অনেকেরই অন্য সরকারের আমলেও তো ধরেন আপনি একটা কথা, যখন চাকরিতে থাকে তখন একটা বিষয়, আর চাকরিতে না থাকলে আরেকটি বিষয়। চাকরিতে থাকলে আমি শেষ করি, কথা শেষ না করলে তো মুশকিল। আমি কথা হলো যেই সরকার, একটি লোক যখন পদে থাকে তার প্রত্যেক মানুষই দেখছি ম্যাক্সিমামই তার পদের ক্ষমতাকে প্রয়োগ করে, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেগুলোকে সে চাপানোর চেষ্টা করে বা কনসিল করার চেষ্টা করে। যখন সে পদ থেকে চলে যায় তখন সেগুলো চলে আসে, সেটাই তো স্বাভাবিক। এটা তো ধরেন বেনজিরের বিরুদ্ধে তো প্রক্রিয়া চলছে, উনি তো আইনি প্রক্রিয়ায় আছেন। তো সেই জায়গায় আমরা কিভাবে বলবো যে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছেন? যদি সরকার কিছুই না করতেন, দিচ্ছে না, কিন্তু সরকারের তখন এত বড় বড় দুর্নীতি করলেন, সরকার কিছুই আমাকে যতই প্রশ্ন করেন আমি কিন্তু ওই জায়গায় কথা বলবো। দুদক যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গেছে, হ্যাঁ দুদক যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় গেছে, তাইলে আমি এই কথা কেন বলবো যে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে? আমি যদি এই কোনো আইনি প্রক্রিয়া না দেখতাম তাইলে আমি বলতে পারি আইনি প্রক্রিয়া তো চলছে না, আইনি প্রক্রিয়া চলছে। ঠিক আছে, অবশ্যই আপনার মন্তব্যের প্রতিক্রিয়া জনাব মামুন বলবেন, কিন্তু আপনি জনাব জেনারেল আজিজ ব্যাপারে যেটা বললেন, জেনারেল আজিজ এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার বিরুদ্ধে শুধুমাত্র বিনা কারণে তার উপরে স্যাংশন এসেছে, বিনা কারণ। এবং তিনি খুব গর্বের সাথে বলেছেন যে তার উপরে এই স্যাংশন আসাতে তিনি অবাক হয়েছেন, যেটা আমার এখানেও তিনি বলেছেন। আপনি হয়তো যদি ওই সাক্ষাৎকারে দেখে থাকেন যে তাকে স্যাংশন দেওয়ার দুর্নীতির সাথে তার দূর কোনো ধরনের সম্পর্ক নাই। কিন্তু আজকে মানব জীবনে যে প্রতিবেদন আসলো, এতে এখন আমরা অবাক হচ্ছি। আপনি বিব্রত হচ্ছেন কিনা বা অবাক হচ্ছেন কিনা? সরকার তো বললো যে তাদের দুজনের ব্যাপারে কোনো বিব্রত হওয়ার কোনো এলিমেন্ট নাই। এই দুজনের অভিযোগগুলি কি এলিমেন্টস হিসেবে দেখেন কিনা বিব্রত হওয়ার মতো? একটি কথা হলো এই মানব জীবনের রিপোর্ট আসছে, তো এই রিপোর্টটার উপরে তো সরকার ইনভেস্টিগেশন করবে। তাহলে লেট আস ওয়েট ফর দ্য ইনভেস্টিগেশন। একটা তদন্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমি কাউকে দোষারোপ করবো না, যদিও আমি আইনের প্র্যাকটিস করি না। পত্রপত্রিকায় অনেক কিছু আসে, হ্যাঁ বেনজিরের বিরুদ্ধে এসছে, বেনজিরের বিরুদ্ধে ফিজিক্যাল প্রুফ পেয়েছে, তাই না? তাইলে জেনারেল আজিজের বিরুদ্ধে একটা পত্রিকায় লিখেছে মতিউর রহমান সাহেব, ওই মতিউর রহমান না, প্রথম আলোর না, আরেক মতিউর রহমান সাহেব, সেটা আমি দেখে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ কোথায় আছে? আপনার কি মনে হয়, বাংলাদেশে আছে নাকি অন্য কোথাও গিয়েছে? এবং সাকিব আল হাসান যে বেনজির আহমেদের সাথে ফেসে গিয়েছে সেই বিষয়টি নিয়ে কাজী হেমায়েতুদ্দিন মিশন কী বলল সেটিও আপনারা শুনলেন। এবং ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বিএনপির একজন নেতাকর্মী অবশেষে তিনি কিছু কড়া ভাষায় কথা বলেছে, সেটিও আপনারা শুনলেন। তো যাই হোক প্রিয় দর্শক, মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওগুলো দেখার পর আপনাদেরকে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।